আজকে আপনাদের সাথে বেশ কিছু কথা বলবো যারা হচ্ছে মানুষের আগে পিছে সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা, এবং হচ্ছে যারা বিজনেস করতে চাচ্ছেন এখনও বিজনেস শুরু করে দেননি, তো তাদেরকে বলবো বিজনেসটা এখনই শুরু করে দেন, যেহেতু সামনে আবারও ঈদ আছে, কুরবানি ঈদ। তো এখনকার মানুষ আর আগের মতো গরিব নাই যে এক ঈদে ড্রেস কিনবে, সেই ড্রেস দিয়ে হচ্ছে 2-3 বছর পার করবে। কম্পিটিশনের সাথে মানুষ এখন কাপড় চোপড় কেনাকাটা করে। এই যে দেখেন, এগুলো কিন্তু ঈদ উপলক্ষে মানুষের কেনা। তো আপনারা এখনই শুরু করে দেন বিজনেসটা, দেখবেন যে সফলতা চলে আসবে। আর একদিনে তার সফলতা আসে না, সফলতার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। কষ্ট না করলে কোনো কিছুই আপনি বসে বসে খেতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। বেশ কিছু মানুষের দেখতেছি অনেক বেশি চুলকানি, অনেক বেশি সমস্যা। হয়তো বা আমার কথাগুলো খারাপ লাগতে পারে, বাট এটাই বাস্তব। তো আমি কাজ করব, এর জন্য ভিডিও শুরু করেছিলাম। এর মধ্যে আমার ছেলে প্রচুর পরিমাণে বাইরে দুষ্টামি করতেছে, তো তাকে আবার SW করাতে হবে। তো বললাম যে আগে তার SWটা কমপ্লিট করি, কিন্তু সে একা SW করবে না। বাহির থেকে সে তার এক ফ্রেন্ডকে নিয়ে আসছে যে সেও পড়বে এবং তাকেও পড়াইতে হবে। তো আমি একসাথে দুইজনকে পড়াচ্ছি, কারণ আমার ছেলের SWটা আমাকে কমপ্লিট করতে হবে। স্কুলের লেখা কমপ্লিট করার পর ওকে আমি বাসার জন্য আবার হচ্ছে পড়াইতে বসাবো। তো আসলে সংসার, বাচ্চা, কাজ সব কিছু নিয়ে কিন্তু মানুষের জীবন। যারা বিজনেস করে বিজনেস, যারা সংসারের কাজ করে সংসারের কাজ, যারা জব করে জব নিয়ে, সবাই কিন্তু ব্যস্ত থাকে। কেউ কিন্তু বসে খেতে চায় না। অনেকে বলতেছেন যে আপু, আপনি নাকি অনেক পড়ালেখা করেছেন, এত পড়ালেখা করার পর কেন জব করতেছেন না? বা যারা জানে যে আমার এডুকেশন কোয়ালিফিকেশনটা কি, তারা আমাকে খোঁচা মারতেছেন। তাদের উদ্দেশ্যে বলতেছি, রে ভাই, যেহেতু আমি আমার বিয়ের পর আমার পড়াশোনাটা কমপ্লিট করেছি, তো আমার ছেলেকে যখন 9 মাস, তখন আমি আমার অনার্স ফাইনালের পরীক্ষাটা দিই। আমার ছেলে তখন আমার পেটে 9 মাস। তো আমার হাজব্যান্ড চাইলে কিন্তু আমার পরীক্ষা দেওয়াটা বন্ধ করে দিতে পারতো, কারণ ওই সময় এত রিস্ক নিয়ে পরীক্ষা দেওয়াটা খুব কষ্টসাধক ছিল, কারণ ডেটও চলে আসছে। অনেকে বলে প্রথম বেবি নাকি একটু তাড়াতাড়ি হয়। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা 10 মাসের সময় হয়েছে। হাজব্যান্ড আমাকে শুধুমাত্র একটা কথাই বলছে যে তুমি শুধু এতটুকু খেয়াল রাখবা যাতে বাচ্চাটার কোনো সমস্যা না হয়, যেহেতু তুমি এত দূর আসছো, এত পড়াশোনা করছো, অনেক কষ্ট করছো, কষ্ট করে পরীক্ষা দাও, বাট হচ্ছে একটু খেয়াল রাখবা যে যাতে বাচ্চার কোনো সমস্যা হয় না। বাট আমার হচ্ছে পরীক্ষার হলে টিচাররা প্লাস হচ্ছে আমার ফ্রেন্ডরা খুব হেল্পফুল ছিল। তো তারাও আমাকে অনেক হেল্প করছে, যে আসলে 4 ঘন্টা বসে থাকা খুবই কষ্টসাধক। তো ওই সময় আমার বসতে অনেক কষ্ট হতো। তো আমার সামনে আমার যে ফ্রেন্ড বসতো, ও সবসময় বলতো 2টা পা উঠায়া তার বেঞ্চের মধ্যে দিয়ে রাখতে, যাতে আমার কষ্ট না হয়। তো সবাই অনেক সাপোর্ট করছে আলহামদুলিল্লাহ, ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পাইছে। আমার বোন আমার সাথে রেগুলার গেছে, রেগুলার আসছে। আমার হাজব্যান্ড আমার জন্য একটা রিজার্ভ সিএনজি রেখে দিয়েছিল, যেদিন যেদিন আমার এক্সাম থাকতো সেই সিএনজি আমাকে দিয়ে আসতো, আবার নিয়ে আসতো। হতে পারে আমার হাজব্যান্ড মূর্খ, বাট আমি সেই মূর্খ ছেলের হাত ধরছি, আর সেই আমাকে এত দূর নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, বাবা মার পর হাজব্যান্ডের কারণে আমি কিন্তু আমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারছি। কিন্তু অনেকে বলতেছেন আপনি এত পড়ালেখা করার পর কেন জব করতেছেন না? আমার অনেক জবের অফার আসছে, এবং কি আমি যখন আমার কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করি, আমরা মাত্র 5 থেকে 6টা মেয়ে ফার্স্ট ক্লাস পাই, বাকিরা ছেলেরা পায়। মানে 60 জনের মধ্যে 5 থেকে 6 জন মেয়েরা পাই। তো কলেজ থেকে আমাদের জব অফার আসে, আমি কিন্তু তখনও জব করি না, কারণ তখন আমার ছেলে কিন্তু আমার বুকের দুধ খায়। যার কারণে আমি চাই না যে আমার ছেলেকে রেখে কষ্ট দিয়ে আমি হচ্ছে কোনো কিছু করি। তো আমার হাজব্যান্ড আমাকে একটা কথাই বলছে যে তুমি জব করলে করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ছেলের যাতে কোনো সমস্যা না হয়। তো আমিও চাইতাম না যে আমার ছেলের কোনো সমস্যা হোক, যার কারণে আমি জবটা বেছে নিইনি। আর আমার জব করতে তেমন একটা ভালোও লাগে না। আমি সবসময় চেয়েছি নিজে কিছু একটা করব, নিজে কিছু একটা করব। তো আমার অনেক আগে থেকেই একটা স্বপ্ন যে আমার একটা বুটিক হাউস হবে, যেখানে আমি হচ্ছে আমার নিজস্ব কোনো ডিজাইন বা বাহিরের কোনো ডিজাইন, বেশ কিছু কাপড়, জুয়েলারি, ব্যাগ ইত্যাদি ইত্যাদি উঠাবো। জাস্ট বুটিক হাউসে যা যা লাগে। তো আমার হাজব্যান্ড আমাকে বলছে যখন আমার হাতে টাকা পয়সা হবে তোমাকে আমি তখন করে দিব।
এখন যেহেতু হাজব্যান্ডের অবস্থা তেমন একটা ভালো না, বেকার একটা ছেলেকে বিয়ে করছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। দুঃখ কষ্টের মাঝখানে জব আসে যায়, যেহেতু তার এডুকেশন কোয়ালিফিকেশনটা অত একটা বেশি না, যার কারণে সে ভালো কোনো জবও পায় না। আমি চাইলে ভালো জব নিতে পারি, কিন্তু আমি নিতে চাচ্ছি না এই মুহূর্তে ছেলের কারণে। তো ছেলেটা যেহেতু এখন বড় হয়ে গেছে, চিন্তাভাবনা ছিল জব করব, পরে সেটাও মাথার থেকে চলে যায়, কারণ ছেলে বড় হওয়ার পর তার প্রতি দায়িত্ব আরও বেশি বেড়ে গিয়েছে। কারণ তাকে স্কুলে নিয়ে যাওয়া, তাকে পড়াশোনা করানো, এখন যদি আমি তাকে বাইরে রাখি বা হোস্টেলে রাখি বা আমার বাবা মার কাছে রাখি, সে প্রপারলি একটা গাইড পাবে না, যার কারণে আমি তাও মানে মাথা থেকে ঝরে ফেলে দেই, যে বলি যে ঠিক আছে কষ্ট করেছি, আরও কষ্ট করব, কষ্ট করলেই নাকি আল্লাহ নাকি কেষ্ট দেয়, হয়তো বা আল্লাহ এটা আমার পরীক্ষা নিচ্ছে। আমি কষ্ট করার পর যদি কখনো সফলতার মুখ দেখতে পারি, ইনশাল্লাহ দেখব, আমি সেই আশায় আছি। তো বিজনেস থেকে মোটামুটি ভালো একটা প্রফিট, খারাপ একটা প্রফিট যে বলবো তা না, ভালোই হচ্ছে, বাট আমার বেশিরভাগ কাস্টমারগুলো আমার কাপড় বাকি নেয়, যার কারণে আমি হচ্ছে প্রফিটের মুখটা ওরকম দেখতে পারি না। যে এমন না হয়েছে ঈদের আগে যারা আমার কাছ থেকে কাপড় নিয়েছে 20 রোজার পর থেকে কেউ এখনও আমাকে টাকা দেয় নাই, প্রায় 20,000 প্লাস টাকা আমার এখনও বাকি আছে। ওই টাকাগুলো যদি না ওঠে আমি তো নতুন কাপড় আনতে পারি না, কারণ এখানের যে ইনভেস্টটা সেটা আমার বোন আমাকে দিয়েছিল প্রায় 15,000 টাকার মতো। তো ওকে ওর টাকা ব্যাক করতে হবে, ওরও টাকা লাগবে জমির ব্যাপারে, কারণ ওরা হচ্ছে কিছু তো একটা করবে, ওদের টাকাও তো এতদিন রেখে দেওয়া যায় না। তো আমি রোজার মধ্যে ওকে 5,000 দিছি, এখন ওকে আবার আমার 10,000 টাকা দিতে হবে। তো হচ্ছে এর জন্য আমি কাপড় আনতে পারতেছি না। এমনি আপনাদের ভাইয়ার জব হয়েছে, তো তার জবটা হচ্ছে এমন একটা জব যে কোনো সময় চলে যেতে পারে। তো তার স্যালারি খুবই কম, যেটা দিয়ে আমার ঘর ভাড়াটাও আসবে না। তারপরও তাকে আটকিয়ে রাখার একটাই উদ্দেশ্য, ওইটা হয়তো বা কোনো এক সময় ওকে পার্মানেন্ট করে নিতে পারে, যার কারণে আমি হচ্ছে একটু ওকে বললাম যে এতদিন ধৈর্য ধরছে, আর একটু ধৈর্য ধরে থাকো, আল্লাহ যা করার ভালোর জন্যই করে, হয়তো বা ভালো কিছু আমাদের জন্য সামনে রেখে দিয়েছে, এর জন্য হচ্ছে আমাদের পরীক্ষা নিচ্ছে, আমরা ধৈর্য হারা হব না। ডাল ভাত যাই হোক তাই আমরা খাবো, ছেলেটাকে ঠিকঠাক রাখবো। আমি আমার ছেলের ব্যাপারে কখনোই কৃপণতা করি না, আলহামদুলিল্লাহ। আমি ছেলেকে ভালো একটা স্কুলে দিয়েছি, সেখানের বেতন কিন্তু 1,000 টাকা, ওইটা আমাকে প্রোভাইড করতে হচ্ছে। ছেলের জন্য আমি এক্সট্রা একটা টিচার রেখেছি, নিজেও একজন টিচার হওয়ার পরও, কারণ আমার ছেলে আমার কাছে ওইভাবে পড়তে চায় না। তো ছেলের পিছনে প্রতিদিন এক্সট্রা অনেক টাকা খরচ আছে, সেটাও আমরা বহন করি। নিজেরা হয়তো বা একটু কম খাই, বাজারটা একটু কম করি, বাট ছেলের চাহিদাগুলো পূরণ করতেছি, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে আমার হাতের কাজগুলো টুকটাক যাই করি, এটা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সংসার চলে যাচ্ছে, এতে কোনো সমস্যা হচ্ছে না। বিজনেস দিয়েও কিন্তু সংসারটা চালাতে পারতাম, ওই যে বললাম না, প্রফিটের অংশটা চোখে দেখতে পারি নাই ঈদের পর, কারণ ওই টাকাটা আমার বেশিরভাগ বাকি চলে গিয়েছে। আমি কিন্তু আলহামদুলিল্লাহ বিজনেসের প্রফিটের টাকা দিয়ে কিন্তু আমার রোজার মাসের ঘর ভাড়াটা দিয়েছিলাম, কারণ রোজার মাসে আপনার ভাইয়া কোনো টাকা পয়সা পায় নাই। তারা বারবার খোঁচা দেন যে জব করেন, পড়াশোনা করে কেন ঘরে বসে আছেন, কাপড়ের বিজনেস করতেছেন। ভাই আমি কাপড়ের বিজনেস করতেছি, কোনো চুরি করতেছি না। বড় বড় মানুষরা তো সবাই বিজনেস করে, সবাই কিন্তু ছোট থেকেই বড় হয়েছে, একদমই কেউ বড় হয় নাই। যে টনি আপু নামের যে আপুটা আছে, উনিও কিন্তু এইভাবে কাপড়ের বিজনেস থেকে আজ ওনার কিন্তু 2-3টা শোরুম আছে, উনি অনেক টাকার মালিক হয়ে গেছে। তো উনি কিন্তু ধৈর্য ধরেছিল, ওনাকেও অনেকে বলেছে কাপড়ের বিজনেস করতেছো, বাড়ি বাড়ি যে কাপড় দিচ্ছ, উনি কারো কথা মাথায় না রেখে ওনার লক্ষ্যে উনি ছিল, যার কারণে আজকে উনি এত বড় একটা বিজনেস ওমেন। তো আমিও চাই যে আমি কিছু একটা করি, হয়তো বা আজকে আপনারা আমাকে নিয়ে হাসাহাসি করবেন, কিন্তু একদিন আপনারা আমাকে নিয়ে গর্ববোধ করবেন। আমার ইউটিউব ফ্যামিলির মানুষরা অনেক সাপোর্টিং, তারা প্রচুর পরিমাণে সাপোর্ট করে, তারা কখনো খারাপ কথা বলে না। আসলে খারাপ কথাগুলো বলে এলাকার মানুষ, যারা পরিচিত তারা বলে, যারা আত্মীয় স্বজন তারা বলে। তো আজকের ভিডিও শুধুমাত্র আত্মীয় স্বজনদের জন্য ছিল। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আমার কেচির ধার একদম চলে গিয়েছে, যেহেতু বাসা থেকে বের হওয়া হচ্ছে না, তাই কেচিটাও ধার করা হচ্ছে না। কেচিটা ধার করা খুবই জরুরি, কারণ এই দেখেন কাপড় কাটতে কী যে সমস্যা হচ্ছে। আসলে যারা টেলারের কাজ করে তাদের কেচিটা সবসময় ধার থাকা প্রয়োজন, কারণ কেচিতে ধার না থাকলে কাপড়ের কাটার ফিনিশিংটা সুন্দর আসে না, কাপড়ের মানে অনেক সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমার কেচিতে মোটেও ধার নাই, আমি অনেক কষ্ট করে কাজ করতেছি। দেখি শুক্রবারে হয়তো বা যাবো, যে এটা ধার করে নিয়ে আসবো, আমারটা আবার আমার মারটা।
কারণ দুইজনের কেচিরই ধার চলে গিয়েছে। আসলে আমার ছেলে এটা দিয়ে প্লাস্টিক কাটে, লোহা কাটে, মানে হাতের কাছে যা পাবে সে তাই কাটাকাটি করে, যার কারণে কেচিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছে। তো এই ড্রেসগুলো আমার স্টুডেন্টের আম্মুর, আমি এগুলো খুব তাড়াতাড়ি সেলাই করব। তো সেলাইয়ের ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করব। অনেকে আমার কিভাবে ভিডিও করেন জানতে চেয়েছেন, তাদেরকে তখন দেখিয়ে দেবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।